বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা আইনকে আমরা কিভাবে সহজভাবে বুঝতে পারি। যারা এই আইনের ছাত্রছাত্রী অথবা যারা 2 বছরের এলএলবি করেন, তো আইনটাকে পূর্ণাঙ্গ রূপে না বোঝার কারণে যখনই বার কাউন্সিলে পরীক্ষা আপনি দিতে চান অথবা অন্য কোনো আইন রিলেটেড কোনো জায়গায় আপনি প্রতিযোগিতায় যান, তখন কিন্তু আপনার ল্যাকিং থেকে যে আপনি টোটালি বুঝেন না। তো আজকের এই ভিডিওটা জাস্ট সিম্পল একটা সাধারণ ভিডিও, যেখানে যে কোনো ব্যক্তি বাংলাদেশের যাতে একটা আইনকে বুঝতে পারে। আইনগতভাবে নিয়ম হচ্ছে, আপনি বাংলাদেশের আইন বুঝেন না, এটা আইন ধরেই নিবে না। আইন ধরে নিবে যে আপনি বাংলাদেশের প্রতিটা আইনকে বুঝেন। তো চলুন আমরাও প্রতিটা আইনকে বোঝানোর খুবই সহজ টেকনিক দিয়ে দিব, যেই টেকনিকগুলোর মাধ্যমে আপনি মোটামুটি এক্সপার্ট না হইলেও অ্যাটলিস্ট বেসিক লেভেলের আইন তো আপনি বুঝবেন। আর এইটা কিন্তু প্রতিটা নাগরিকেরই প্রয়োজন। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে যেই কোনো আইনের ক্ষেত্রে আপনি আইনটার ভালো নামটা জানার চেষ্টা করবেন, আইনের বিস্তৃতিটা জানার চেষ্টা করবেন, কার্যকরের তারিখ। তাহলে আমরা 3টা জিনিস বললাম। যখনই কোনো আইন আমরা নাম শুনব, সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে আইনটার পূর্ণাঙ্গ নামটা আপনি জানবেন। যেমন ধরেন যে আমরা জানি যে একটা তামাদি আইন বলে আইন আছে, তাহলে আমরা জানবো তামাদি আইন 1908। আদালতে মামলা প্রমাণ করার জন্য সাক্ষ্য আইন বলে একটা আইন আছে, তাহলে আমরা সাক্ষ্য আইন 1872 এই শব্দটা জেনে নিব, অর্থাৎ তার একটা ভালো নাম আমরা জেনে নিব। এরপরে হচ্ছে আইনটা কোথায় প্রযোজ্য, এক্সটেন্টটা কি, বিস্তৃতিটা কি, আইনটা কোন সম্প্রদায়, কোন ব্যক্তি, কার জন্য প্রযোজ্য। যেমন ধরেন যে বাংলাদেশে কিছু আইন আছে যেগুলো পার্বত্য 3টা জেলায় প্রযোজ্য না। বাংলাদেশে কিছু আইন আছে হিন্দুর জন্য, কিছু আইন আছে মুসলিমের জন্য, শুধু মুসলিমের জন্য, কিছু আইন আছে বিশেষ বিবাহ আইন, যেটা যারা কোনো ধর্মই বিশ্বাস করে না তাদের জন্য। তাহলে এই বেসিক নলেজটা আপনার থাকতে হবে যে বাংলাদেশের আইন মানেই যে সমস্ত বাংলাদেশে প্রযোজ্য হবে, সকল নাগরিকের জন্য প্রযোজ্য হবে, এমন নাও হতে পারে। তাহলে আমরা যখনই যে কোনো আইনের প্রথম ধারা পড়ব, সেখানে আমরা সর্বপ্রথম আইনের নাম, তার এক্সটেনশন, আরেকটা হচ্ছে কুমেন্সমেন্ট বা ইনফোর্সমেন্ট। এখন এই কার্যকরের তারিখ বা কুমেন্সমেন্টটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আইনের বেসিক নিয়ম হচ্ছে আপনি যদি কোনো অপরাধ করতেছেন, ওই দিন যে আইনটা ছিল সেই অনুযায়ী আপনার বিচার হবে। যেমন ধরেন যে আজকে যদি আপনি চুরি করেন, নর্মাল চুরির শাস্তি 3 বছর। এখন কালকে সরকার নিয়ম করলো যে চুরি মানেই 10 বছর। এখন যদি আপনার আজকের চুরির বিচার কালকে হয়, সেক্ষেত্রে সরকার আপনাকে 10 বছর শাস্তি দিতে পারবে না। এটা ন্যাচারাল জাস্টিসের বিপরীতে, অর্থাৎ আইনের স্পিডের বিপরীতে। যদিও সরকার চাইলে মাঝে মধ্যে নর্মালি দেওয়ানি মামলায় পিছন থেকে নিয়ে আসতে পারে, তবে ফৌজদারি মামলায় এটা না নিয়ে আসাটাই উত্তম। আমরা জাস্ট বেসিক নলেজটা বলতেছি, ব্যতিক্রম সব জায়গায় আছে, এটা মনে রাখবেন। তাহলে প্রতিটা আইনের ক্ষেত্রে আইনের নাম, আইনের বিস্তৃতি, আইনের কার্যকরী তারিখ, যারাই বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছেন ওই 7টা সাবজেক্টের আইনের নাম, আইনের বিস্তৃতি, আইনের কার্যকরী তারিখ অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। আর সাধারণ ব্যক্তি হইলে আপনি জাস্ট জানার চেষ্টা করবেন যে আইনটার নাম কি, কোথায় প্রযোজ্য, কবে থেকে কার্যকরটা হচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে আপনি যখন আইনের ভিতরে পড়বেন, সেখানে অনেক প্রকার শব্দ পাবেন, অনেক প্রকার জিনিস পাবেন। ওই শব্দগুলো আপনার নিজের ভাষায় বুঝলে হবে না, ওই ডেফিনেশনে যেই শব্দ দ্বারা যেই জিনিসটা বোঝায় সেই জিনিসটাই বুঝতে হবে। তো এই জন্য প্রতিটা আইনের মধ্যে, যেমন ধরেন আমরা যদি বলি 1 বিঘা সম্পত্তি, তো বাংলাদেশের আইনগতভাবে আপনি যে আইনটা পড়তেছেন, যেমন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, ভূমি উন্নয়ন কর আইন, তো এগুলোতে আপনাকে বুঝতে হবে 1 বিঘা সমান 33 শতক। তো এটা আমি বলতেছি না, এটা ডেফিনেশন বলতেছে। আপনি 1 বিঘা সমান 60 শতক বুঝতে পারবেন না। তো এরকম আইনের প্রতিটা শব্দ তার ইন্টারপ্রিটেশন বা ডেফিনেশন ক্লজ। তো মোটামুটি 100-র মধ্যে 99% ক্ষেত্রে আপনি 2 নম্বর ধারার মধ্যে এটা পাবেন। কিছু কিছু ব্যতিক্রম বা পূর্ববর্তী আইনে অন্যান্য ধারাও থাকতে পারে। এরপরে যেটা হচ্ছে, আপনি যে আইনটা পড়তেছেন, এই আইনটা অন্য কোনো আইনকে কি করতে পারে, সেভিং করতে পারে, সংরক্ষণ করতে পারে। অর্থাৎ অন্য কোনো আইনে অন্য কোনো কথা বলা থাকলে এই আইনটা বলতে পারে যে ওইখানে যে কথাটা আছে ওইটা কার্যকর থাকবে, এরপরে এইটা। তো এটাকে আমরা বলি যে সেভিং। যেমন ধরেন যে আমরা যদি সবাই জানি তামাদি আইন বলে একটা আইন আছে, তো তামাদি আইনের একটা কথা হচ্ছে যে আমি বিশেষ আইনকে প্রভাবিত করি না, আমি বিবাহ বিচ্ছেদ আইন খ্রিস্টানদেরটা প্রযোজ্য করি না, আমি সুখাধিকারের উপর কোনো প্রভাব রাখি না, আমি চুক্তি আইনের যে 25 ধারার উপর কোনো প্রভাব রাখি না। তার মানে যে আইনটা আপনি পড়তেছেন এই আইনটা আর কোন আইনকে প্রভাবিত করে না।
যেমন ধরেন যে আমরা যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পড়ি, এটা বলে যে আমি একটা নর্মাল আইন, আমি অন্য কোনো আইনকে প্রভাবিত করি না, অন্য কোনো আইনের উপর আমার খবরদারি নাই। সেও যেমন সাধারণ, আমিও তেমন সাধারণ, জাস্ট আমি হচ্ছি তার একটা এডিশনাল অতিরিক্ত হিসাবে। আপনি নর্মাল 3 বেলা ভাত খান, সাথে একটা ডক্টর আপনাকে মাল্টিভিটামিন দিছে, ওইটা হচ্ছে জিনিস। তাহলে আমাদের সংরক্ষণটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ি, সেখানে আমাদেরকে 3টা সংরক্ষণ দেয়। বলে যে এগ্রিমেন্টটা, যেটা এগ্রিমেন্টের বিপরীতে কেউ কোনো প্রতিকার পাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো সমস্যা নেই, অথবা যে কোনো প্রকার চুক্তি সুনির্দিষ্ট প্রতিকার ছাড়া অন্য কোনো প্রতিকার যদি পাওয়া যায় কোনো সমস্যা নেই। রেজিস্ট্রেশন আইন 1908কে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রভাবিত করে না। তার মানে প্রতিটা আইনের মধ্যে তারা কিছু সংরক্ষণ দেয়, এগুলো দিতে হয়। যেহেতু বাংলাদেশে অসংখ্য আইন আছে, শুধু একটা আইন তৈরি করলে দিলে হবে না, ওই আইনটা আর কোনো আইনকে প্রভাবিত করতেছে কিনা, যদি করে কতটুকু করবে, এটাও কিন্তু দরকার। তো এটার জন্য আমাদের এই সেভিং বা সংরক্ষণ জিনিসটা গুরুত্বপূর্ণ, এটা আপনি জানবেন। এরপরে চলে আসি, অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা আইন তৈরি করে অন্য কোনো আইনকে বা আইনের অংশকে তারা রহিতকরণ করে দেয়, যেটাকে আমরা বলি যে রিপিল করে। তারা কি করে? রিপিল করে। তাহলে রিপিল মানে হচ্ছে বাতিল করে। যেমন ধরেন যে 1974 সালে কী করা হয়েছে, মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন আইন তৈরি করে 1961 সালের কিছু ধারাকে রহিতকরণ করা হয়েছে। এটা ছাড়া টোটাল আইনটাকেও রহিতকরণ করা যায়। যেমন পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 তৈরি করে পাওয়ার অফ অ্যাটর্নি আইন 1882 ছিল, সেটাকে রিপিল করা হয়েছে। তার মানে আপনি যে আইনটা পড়তেছেন, এটা অন্য কোনো আইনকে বাদ বা অন্য কোনো আইনের ধারাকে বাদ দিচ্ছে কিনা সেটা আপনি ওই আইনের মধ্যে জানতে পারবেন। এগুলো জানলে কি হবে, আপনার টোটাল, যেমন আপনারা বিয়ে শাদী করতে গেলে মেয়ের মাকে, বাবাকে, চাচা কী করে, ফুপু কী করে, মেয়ে কোন জায়গায় পড়ছে, কারোর সাথে সম্পর্ক আছে কিনা, সব জিনিস যেমন জানেন, সেম একই রকমভাবে আইনের ক্ষেত্রে যখন এই বেসিক জিনিসগুলো জানবেন, আপনার আইনটা পড়ার প্রতি আগ্রহটা বাড়বে, আপনি খুব সহজে আইনটা কিন্তু বুঝতে পারবেন। এরপরে যেটা হচ্ছে যে আইনের নম্বর, উদ্দেশ্য এবং নজির। প্রতিটা আইনকে নর্মালি বাংলাদেশের আদালতে দুইভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে আপনি সরাসরি আইনের নামটা উল্লেখ করে দিলেন, যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, অথবা আমি বলতে পারি যে 1877 সালের 1 নম্বর আইন। আপনি বললেন যে পেনাল কোড 1860, আমি বললাম যে না, 1860 সালের 45 নাম্বার, যে 45 নাম্বার আইন সেটা। তার মানে প্রতিটা আইনকে আমরা দুইভাবে চিনতে পারি, আইনের নাম দ্বারা অথবা আইনের নির্দিষ্ট নাম্বার দ্বারা। নাম্বারিংটা কিছুই না, প্রতি বছর যতটা আইন তৈরি হয় ওর সিরিয়াল নাম্বারটাকে আমরা আইনের নাম্বারটা বলি। এরপরে আইনটা তৈরির উদ্দেশ্যটা কী? এই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, এটা তৈরির উদ্দেশ্যটা কী? আইনের মধ্যে সংক্ষেপে লেখা থাকে। এর পাশাপাশি আপনি ওই সময়কার অবস্থা বুঝতে পারলে বুঝতে পারবেন যে কেন আইনটা তারা তৈরি করেছিল। যেমন পেনাল কোড কেন তৈরি করেছিল, সিআরপিসি কেন তৈরি করেছিল, তার মানে আশেপাশে তখন ওইটার দরকার। যেমন বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি নির্যাতন বেড়ে যাওয়ায় নারী এবং শিশু নির্যাতন দমন আইন করা হয়েছে। এই রকমভাবে ওই আইন সম্পর্কে আপনাকে আপ টু ডেট থাকতে হবে যে ওই আইনের কোনো ধারার উপর আদালতের কোনো ওভার রুলিং আছে কিনা। মানে একটা আইন যখন সংসদে বা রাষ্ট্রপতি জারি করেন, এটার মধ্যে যদি এমন কোনো বিধান থাকে যেটা প্রচলিত আইনকে, ন্যাচারাল জাস্টিসকে, সংবিধানকে কী করে বিরোধ করে, তখন ওই সেকশনগুলো বা ওই আইনটা সরকার আর যে আইনটা তৈরি করেছে আদালত সেটা বাতিল করে দিতে পারে। যেমন আমাদের যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন আছে, এর যখন আমরা 96 ধারা পড়ব, সেখানে একটা ক্লজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে যেটা বাস্তবিটা, অর্থাৎ 33% গ্রামের জমি, এইটা কি করা যাবে না, অগ্রক্রয় করা যাবে না রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে, এটা আইনের কথা। এখন আদালত বলতেছে যে না ভাই, এটা করা যাবে। এখন যদিও আইনের মধ্যে এইটা আছে, যতদিন সরকার পরিবর্তন না করে ততদিন আমাকে আদালতের এই নজিরটা ব্যবহার করতে হবে। তো এইটা আসলে বিশেষ নজির হলে আপনার সাধারণ ব্যক্তি হিসাবে জানবেন, আর যদি আপনি সাধারণ ব্যক্তি না হন, আইনজীবী হন, তখন আপনার এটা জানা দরকার। এটা ছাড়া বাংলাদেশে 1984 সালের পূর্বে 1984 সাল পর্যন্ত যত আইন, সবগুলোই কিন্তু ইংরেজিতে তৈরি করা। তো ওগুলার বাংলা অর্থ 100% পড়ে আপনি জীবনেও বুঝবেন না। আর যেগুলো 1984 সালের পরে, সেগুলো বাংলাতে। যেমন বাংলাদেশের সংবিধান বাংলায় তৈরি, কোনো বিরোধ সৃষ্টি হলে বাংলাতেই বুঝতে হবে, ইংরেজি জাস্ট অনুবাদ করা হয়েছে, এটা আবার একটু মাথায় রাখবেন। তাই এই জন্য আপনাকে কিছু বেসিক ইংরেজি শব্দ অবশ্যই জানতে হবে, টোটাল ইংরেজি আপনার বলার দরকার নেই। এরপরে কিছু ল্যাটিন শব্দ আছে, কিছু ল্যাটিন ফ্রেম আছে। যেহেতু আমরা ব্রিটিশ যারা আইন তৈরি করেছে, এরা আইনটা ল্যাটিন ভাষা থেকে নিয়ে এসেছে, ল্যাটিন ম্যাগাজিন থেকে নিয়ে এসেছে।
তো এই জন্য কিছু ল্যাটিন শব্দ আপনাকে জানতে হবে। যেমন আমরা বলি যে লোকাল স্ট্যান্ড আই, অর্থাৎ ওই ব্যক্তির মামলা করার অধিকার নাই। আমরা বলি যে রেস জুডিকাটা, আমরা বলি যে রেফ সাবজুডিস, আমরা বলি যে ডবল জিওপার্ডি। এটা ছাড়া আমরা বলি যে স্টপল, আমরা বলি যে ওয়েবারের নীতি। তো এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে কি, এগুলা ল্যাটিন ফ্রেম। তো মোটামুটি 50টার মতো ল্যাটিন ফ্রেম জানলে বাংলাদেশের আদালতে যত প্রকার চলার মতো আপনি কিন্তু জানতে পারেন, বুঝতে পারেন। তো আশা করি আজকে থেকে যখনই আপনি সাধারণ ব্যক্তি হিসাবে একটা আইনকে বুঝতে যাবেন, এই বেসিক জিনিসটা মনে রাখবেন যে আইনের যে শর্ট নেম, এক্সটেন্ড এবং কোমেন্সমেন্ট, আইনটার নাম কি, কোথায় প্রযোজ্য, কবে থেকে প্রযোজ্য, ডেফিনেশন দ্বারা কী কী জিনিসগুলো বোঝাচ্ছে, কোনো সেভিং আছে কি না, এটা ছাড়া আইনটার কোনো ওভার রুলিং ইফেক্ট আছে কি না, অন্য কোনো আইনকে সে রিপিল করতেছে কি না, অন্য কোনো আইন ওই আইনটা অন্য কোনো ধারাকে বিলুপ্ত করতেছে কি না, আইনের নম্বরটা কত, তৈরির উদ্দেশ্যটা কি, এই আইন রিলেটেড আদালতের কোনো নজির আছে কি না, স্পেশাল কোনো নির্দেশনা আছে কি না, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেটা হয়, যদি আপনি বার কাউন্সিলে পরীক্ষা দেন, আপনার এখন থেকে পড়াশোনা শুরু করা দরকার। যে এই বেসিক জিনিসটা জানার পাশাপাশি প্রতিটা মূল কিওয়ার্ড, এই জিনিসগুলো জানলে আপনি কিন্তু আইনজীবী হিসাবে নিবন্ধিত হতে আপনার টেনশন হবে না। এমসিকিউ, লিখিত, ভাইবা, 3টা কঠিন ধাপের মধ্য দিয়ে যাইতে হয়। এখন আপনি যদি আইন না বুঝে শুধু কিছু মুখস্থ করে যান, এমসিকিউতে তো পাশ করবেন, লিখিততে ধরা খাবেন। তো এই জন্য সবাই সাবধান। তো আপনাদের জন্য আমাদের সাতকাহন ফাউন্ডেশন ব্যাচ 2 চালু হচ্ছে জুলাই মাস থেকে। যারাই অংশগ্রহণ করতে চান, মোটামুটি 4 মাস ব্যাপী, নভেম্বর পর্যন্ত আমরা ওই কোর্সটা 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি, ফাউন্ডেশন ব্যাচ 2। আশা করি সেই ব্যাচে যদি আপনি অংশগ্রহণ করেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে বাংলাদেশের যত প্রকার আইন আছে আপনি ইন্টারপ্রিটেশন করতে পারবেন, নিজে বুঝতে পারবেন, আইন কি বলতেছে সেই জিনিসটা বুঝতে পারবেন। একটা আইন আপনাকে আর কারো কাছ থেকে বুঝতে হবে না, তবে জাস্ট কিছু আপনার টেকনিক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি সেগুলো মাথায় নিতে পারেন, তাহলে দীর্ঘদিন মনে থাকার পাশাপাশি বার কাউন্সিলের যে কোনো প্রবলেমেটিক প্রশ্ন আপনি সমাধানটা করতে পারবেন। তো বন্ধুরা, সাতকাহন অ্যাডভোকেসি থেকে আজিমউদ্দিন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। যারাই ভর্তি হতে চান, আমাদের এই চ্যানেলে, আমাদের এই ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে আপনি মেসেজ দিবেন। আর অতি দ্রুতই আমরা ভিডিও নিয়ে আসব, কতটা ক্লাস হচ্ছে, কোন কোন দিন ক্লাস হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।